জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদ সদস্য হতে পারবো ইনশাল্লাহ, তখন আমার চেষ্টা থাকবে ঢাকা ৮ আসনটা সার্বক্ষণিকভাবে অবকাঠামোর জায়গায় আমি কতখানি নিরাপদ করতে পারি যে এখানে মানুষ নির্ভয়ে কাজ করতে পারবে, চলতে পারবে। এটা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা। আসসালামু আলাইকুম, আমি মেঘনা আলম। এবারের জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদ দলের হয়ে ট্রাক মার্কায় আমি নির্বাচনে অংশ নিচ্ছি একজন এমপি প্রার্থী হিসেবে। আমার রাজনীতিতে অংশগ্রহণ করার এবং এবারের নির্বাচনে আসার একটা প্রধান লক্ষ্য হচ্ছে, সাধারণত আমরা যে প্রচলিত রাজনৈতিক বলয় দেখি যেখানে আসলে ব্যক্তি বা দলের একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি হয়, সেখান থেকে বের হয়ে সত্যিকার অর্থেই জনগণের জন্য কাজ করার এবং দেশের উন্নয়ন করার যে একটা প্রতিজ্ঞা, সেই ধরনের একটা রাজনীতির শুরু করার জন্য। তো এরকম আসলে অনেক রকম প্রমিসেস বা অনেক রকম আশা যখনই নির্বাচন হয় প্রার্থীরা বলে থাকেন, কিন্তু পরবর্তীতে আমরা কখনো সেগুলোর ইমপ্লিমেন্টেশন দেখতে পাই না। এবং রাজনৈতিক আলোচনায় আমরা দেখি যে এক পক্ষ অন্য পক্ষের দোষ গুণ বিচার করছে, এগুলো নিয়ে আসলে আমাদের রাজনৈতিক মহল সবসময় উত্তেজিত থাকে। কিন্তু বাস্তব অর্থে একজন জনগণের প্রার্থীর কি কাজ, তিনি রাষ্ট্রীয় অবকাঠামোতে কি ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারে, কিংবা অনেক সময় অবাক হবেন যে যেই জনগণের প্রার্থী রয়েছেন তিনি আসলে জানেই না যে রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে কাজ করে বা তার কতটুকু কাজ করার ক্ষেত্র রয়েছে। তো সেই জায়গায় আসলে শিক্ষিত এবং রাজনৈতিক সচেতনতা আছে এরকম মানুষ, এবং শুধুমাত্র দেশের ভেতরে না, আন্তর্জাতিকভাবেও যারা বাংলাদেশের কূটনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবস্থান বোঝে এবং কাজ করার সক্ষমতা রাখে, এরকম মানুষদের আসলে এগিয়ে আসা উচিত। এই ধরনের মানুষরা অনেকটা ভয়ে থাকে, নিরাপত্তার ভয় কিংবা সামাজিক অনেক লিমিটেশনের কথা চিন্তা করে তারা রাজনৈতিক বিশ্লেষক হয়। তারা ঘরে বসে রাজনীতি নিয়ে কথা বলে কিন্তু রাজনীতির ময়দানে আসে না সাধারণত। তখন দেখা যায় যে আমরা বলি যে সবচেয়ে শিক্ষিতরা কেন রাজনীতিতে নেই, অথচ যারা সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে বা বিভিন্ন ধরনের দুর্নীতি করছে, এরাই কেন রাজনীতির জায়গাটা নিয়ন্ত্রণ করছে। তো সেখানে তো আমাদের নিজেদেরই একটা বিশাল ফ্ল হচ্ছে, আমরা এগিয়ে আসছি না। সো এবার আমার কাছে মনে হয়েছে যে সাহস করে রাজনীতির ময়দানে চলে আসা উচিত। এবং এই যে দীর্ঘ সময় ধরে আমরা দেখে আসছি রাজনীতি শব্দটাই একটা নেগেটিভ শব্দতে রূপান্তর করে ফেলেছে বিভিন্ন প্রার্থীদের, দলীয় কর্মীদের অনৈতিক কাজকর্মের কারণে। এবং আসলে একজন প্রার্থীর কি কাজ করা উচিত, আসলে আপনি যখন একটা ক্ষমতা পান, এক ধরনের রাষ্ট্রীয় ক্ষমতা, যখন আপনি নির্বাচিত হয়ে আসেন জনগণের প্রতিনিধি হয়ে, তখন আপনার কি কি কাজ করা সম্ভব সেই কাজগুলো আপনি যখন করেন না, তখন মানুষের কাছে মনে হয় এটা একটা নেগেটিভ শব্দ রাজনীতি করা। আমি চাই আমার মাধ্যমে আমাদের বাংলাদেশে এবং সমাজের রাজনীতি শব্দটা একটা পজিটিভ শব্দে রূপান্তর হোক। এরপর থেকে যেন মানুষ রাজনীতিতে যাওয়া বা রাজনীতির সাথে যুক্ত হওয়াকে রিস্কি না মনে করে, বরঞ্চ একটা গৌরবের প্রফেশন হিসাবে দেখে। আর আমি আমার আসন যেটা আছে ঢাকা ৮, সেখানে আমার একটাই লক্ষ্য, সবচেয়ে বড় লক্ষ্য, সেটা হচ্ছে এই জায়গাটাকে নিরাপদ করা। আমি বলি নারী বান্ধব, কিন্তু যখন আমি সেই প্রক্রিয়া শুরু করব সেটা নারী পুরুষ উভয়ের জন্যই নিরাপদ হবে, কারণ নারীর জন্য নিরাপদ বলতে তো সেটা পুরুষের জন্যও নিরাপদ। আমরা একটা খুবই অবাঞ্ছিত একটা ঘটনা দেখেছি যে একজন প্রার্থী এত সুন্দর ভাবনা স্বপ্ন নিয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তার আশা ব্যক্ত করে কিছুদিন প্রচারণাও করেছেন, কিন্তু তার জীবনটা আসলে স্বাভাবিক সময়ে যত বছর বাঁচার কথা তার চেয়ে সীমিত হয়ে গেল একটা বিশাল ঝুঁকির কারণে। সেরকম কিছু যাতে ঢাকা ৮ আসনে আর কখনো না হয়, এবং ভবিষ্যতে যারা রাজনীতিতে আসতে চায় বা সমাজের কাজ করতে চায় তারা যেন ভীত না হয়, সেই জন্য যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা প্রয়োজন। আমি যখন জনগণের প্রার্থী হয়ে, জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদ সদস্য হতে পারবো ইনশাল্লাহ, তখন আমার চেষ্টা থাকবে ঢাকা ৮ আসনটা সার্বক্ষণিকভাবে অবকাঠামোর জায়গায় আমি কতখানি নিরাপদ করতে পারি যে এখানে মানুষ নির্ভয়ে কাজ করতে পারবে, চলতে পারবে। এটা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা। এর বাইরেও কিছু জিনিস আমি বাংলাদেশের বাইরে দেখেছি যে খুবই সিম্পল একটা সিস্টেম, ডে কেয়ার সিস্টেম। আমাদের নারীরা যেমন, আমি অনেক সাংবাদিক দেখি আসতে, খুব বেশি হলে মাঝে মধ্যে একজন দুইজন থাকে, খুবই সীমিত সংখ্যক নারী এই প্রফেশনে আসে। বা আমাদের রাজনীতির ক্ষেত্রে ওই ঢাকা ৮ আসন থেকে আমি হয়তো একমাত্র নারী প্রার্থী। তো এই যে নারীর অংশগ্রহণ খুব সীমিত, আমি যখন তাকে নিরাপত্তা প্লাস একটা ডে কেয়ার সিস্টেম, যে তার যদি সন্তান থাকে সে তাকে খুব সেফলি একটা জায়গায় রেখে আসতে পারবে, এই জিনিসগুলো যদি সরকারি অর্থায়নে কিংবা প্রাইভেট পাবলিক একসাথে মিলে করতে পারি,
সেক্ষেত্রে দেখা যাবে নারীর অংশগ্রহণ আসলে খুবই র্যাডিক্যালি বেড়ে যাবে। নারীরা কিন্তু আমাদের দেশে যখন আমরা এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে রেজাল্টগুলোকে দেখি যে পুরুষের থেকেও অনেক ক্ষেত্রে নারীদের রেজাল্ট আর অনেক ভালো। আমরা দেখি যে অনেক পুরুষের থেকে নারীরা এডুকেশনে খুব ভালো করছে, এক্সেল করছে, কিন্তু আলটিমেটলি ওয়ার্ক লাইফে গিয়ে তারা সবাই গৃহিণী হয়ে যায়। তো সেই জায়গাটায় আমি যখন তাকে নিরাপত্তা এবং তার সন্তানের জন্য একটা ডে কেয়ার সিস্টেম চালু করতে পারবো, তখন কিন্তু তার এই বাইরের কাজকর্মে অংশগ্রহণ আরও অনেক বেড়ে যাবে এবং তার ফ্যামিলিও এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, যেহেতু তারা দেখবে তার পরিবারের নারী সুরক্ষিত আছে, সম্মানিত আছে। খুবই ছোট ছোট কিছু জিনিস, কিন্তু অনেক বছর ধরে আমাদের দেশে কেন যেন এগুলো হেলাফেলা করে হচ্ছে না। যেমন এই যে পথ চলতে যে আমরা বারবার সিসিটিভির কথা বলি, যেমন হাদির এই ঘটনাটাও যখন ঘটে, সব তো আসলে ফুটেজেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আসলে কে কি করেছে, কিন্তু যেহেতু সেই সিসিটিভিগুলো আসলে যথার্থ জায়গায় থাকে না, অনেক সময় অচল থাকে, কিংবা সেই ফুটেজগুলো ক্লিয়ার থাকে না, অনেক রকম অজুহাতে আসলে শেষ পর্যন্ত দেখা যায় বিচার ব্যবস্থা অনেকটা অচল হয়ে যায়। তো আমার কনস্টিটুয়েন্সির একটা লক্ষ্য থাকবে যে এখানে ক্রাইম রেটটা কীভাবে কমিয়ে আনা যায় এবং কতখানি নিয়ন্ত্রিত করা যায়। আর আমি একটা জিনিস হচ্ছে নিজে থেকে আমি সবসময় ভাবি যে বাংলাদেশ এবং এর পার্শ্ববর্তী যে দেশগুলো, আপনারা এই পর্যবেক্ষণ করে একটা কম্প্যারিজন করেন। আমাদের থেকে অর্থনৈতিকভাবে দুর্বল দেশ কিংবা আমাদের থেকে কূটনৈতিকভাবে ভৌগোলিকভাবেও তারা আসলে কম্পেয়ার করলে খুবই দুর্বল, যেমন ভুটান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, খুবই ছোট একটা দেশ, কিন্তু এখন সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী। তো এই দেশগুলোর খুবই সিম্পল একটা জিনিস হচ্ছে, আপনি যখন তাদের দেশে যাবেন দেখবেন তাদের হাইজিন খুব ভালো, তার পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু আমরা বলি না যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হলে স্টেটাস দরকার হয়, টাকা পয়সা দরকার হয়, এটা কিন্তু সত্যি না। কারণ আমার থেকে অর্থনৈতিকভাবে দুর্বল যে দেশগুলো, সেখানেও আপনি গেলে দেখবেন যে সবার ডেন্টাল হেলথ খুব ভালো। আমাদের দেশে যেমন মানুষের অনেক দেখা যায় দাঁতের ক্ষয় হয়ে যাচ্ছে, এবং এটা থেকে কিন্তু দাঁতের ক্ষয় বলতে শুধু দাঁতের ক্ষয় না, এটা তাদের ব্রেইনকে অ্যাফেক্ট করে, স্বাস্থ্যকে অ্যাফেক্ট করে, তারা অনেক রকম ডিজিজে মারা যায়। অনেক সাথে কথা বলতে গেলে দেখা যায় কথা বলা যাচ্ছে না, সে মুখ থেকে দুর্গন্ধ। এই জিনিসগুলো কিন্তু যখন আমাদের দেশ বিশ্বের সাথে মিশতে যায়, তারা এগুলো খেয়াল করে যে বাংলাদেশ থেকে যে মানুষগুলো আসে তারা হাইজিন মেনটেন করে না। এখানে কিন্তু রাষ্ট্রের যে জনপ্রতিনিধি, তার কিন্তু আসলে সেই সুযোগ আছে যে রাষ্ট্রীয়ভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সো আমার যে কর্মসূচি, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে ডেন্টাল হাইজিনের উপরে কাজ করা। এবং আজকে যে আমি আইনজীবীদের সাথে বসেছি, আমি আমার কর্মসূচির মধ্যে এটাও ইনক্লুড করেছি যে আমার যে কনস্টিটুয়েন্সি ঢাকা 8, সেখানে প্রতি মাসে অ্যাটলিস্ট একবার, অবশ্যই একবার, যদি আরও সম্ভব হয় তাহলে আমরা আরও আয়োজন করব, একটা লিগ্যাল অ্যাসেসমেন্ট যারা জনগণ আছে তাদেরকে ফ্রিতে অ্যাক্সেস করতে দেয়া।